এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ ভাইকে। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। সভাপতি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রথমেই বলে নেই, আসলে আমার কমিশন এখনো গঠিত হয়নি। কমিশনের প্রধান হিসেবে আমার নাম, কিন্তু কমিশন গঠিত হয়নি। সুতরাং আমি যে বক্তব্য এখানে রাখছি সে বক্তব্য কিন্তু কমিশনের কোনো বক্তব্য নয়, কমিশনের সাথে সম্পর্কিত নয়। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত নাগরিক হিসাবে ব্যক্তিগত বক্তব্য। এই বিষয়টি যেন কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না হয়, সে কারণে বিষয়টি স্পষ্ট করে। শুরুতেই একটু আগে মঞ্জুর ভাই একটা ট্রান্সলেশনের বিভ্রান্তির কথা বলেছেন। আমিও অনুবাদের বিভ্রান্তি দিয়ে শুরু করতে চাই। অনুবাদের বিভ্রান্তিটা ধরুন, আমরা জানি মনার্কি মনার্কির বিপরীতে রিপাবলিকের বাংলা কেন প্রজাতন্ত্র হবে, এই প্রশ্নটার কিন্তু নিষ্পত্তি হওয়া দরকার ছিল এবং এই প্রশ্নটা এখনো নিষ্পত্তি হওয়া দরকার। আমরা আসলে সেই জমিদারি ব্যবস্থার রেমনেন্ট হিসেবে, অবশেষ হিসেবে সেই মন মানসিকতা বজায় রেখেছি এবং যে কারণে আমাদের রাজনীতিকরা আমাদেরকে প্রজা মনে করেন, নাগরিকদেরকে প্রজা মনে করেন এবং এই প্রজাতন্ত্রের কথাটা সংবিধানে থাকাতে এখন আমরা আসলে বাস্তবেই প্রজা পেয়ে গেছি। কেউ আর মানে সেই সম অধিকারের নাগরিক গণপ্রজাতন্ত্রী, কিন্তু গণপ্রজাতন্ত্রী প্রজা কেন, গণতন্ত্র মানে এই কথাটা পুরোটার অর্থবহ হয় এবং পুরো অর্থ বহন জনগণের সাথে। প্রজাতন্ত্রী বললেই প্রজা কথাটাই হচ্ছে এক ধরনের মানে আমাদেরকে ইয়ে করে, অনুগত একটা জনমানুষে বা জনগোষ্ঠীকে পরিণত করে। সুতরাং এই কারণে প্রজাতন্ত্র কথাটা সেটা গণপ্রজাতন্ত্রী হলেও যথাযথ নয়। এই অনুবাদগত ভুলটা আমাদের মধ্যে এক ধরনের প্রভাব রেখেছে। মূল কথায় আসি, সংবিধান সম্পর্কে আমার যে ব্যক্তিগত মতামত সেটা হলো যে সংবিধান আমরা দেখেছি যে গত ৫৩ বছরে তাইম ভাই বলেছেন খুব ভালো করে যে বিভিন্ন সময়ে এই সংবিধান আমরা আমাদের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারেনি, বরং রাজনৈতিক সংকট তৈরি করেছে, সংকট বাড়িয়েছে এবং এই সংকট কখনো কখনো রক্তাক্ত সংকট হয়েছে, রক্তাক্ত পন্থায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। সামরিক শাসন, সামরিক অভ্যুত্থান, ব্যর্থ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সমস্ত কিছুই গত ৫৩ বছরের মধ্যে এরকম ঘটনা কতগুলো হিসাব করে দেখুন, ডজন খানেকের বেশি হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে ক্ষমতার পালাবদল ঘটার যে প্রক্রিয়া থাকার কথা সেটা কাজ করেনি। সংবিধান ব্যর্থ হয়েছে, ৭২-এর সংবিধান ব্যর্থ হয়েছে। ৭২-এর সংবিধান ব্যর্থ হয়েছে কেন? ৭২-এর সংবিধান শুরুতেই ৭৫-এ যখন একদলীয় শাসন চালু হলো, চতুর্থ সংশোধনী, সেই চতুর্থ সংশোধনীর মধ্য দিয়েই আসলে ক্ষমতার পালাবদলের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেল এবং সেখান থেকে এই সূচনাটা হয়েছে যে সংবিধান খুব একটা এফেক্টিভলি ক্ষমতার পালাবদলের পথ স্বাভাবিকভাবে রাখেনি। জনগণের ক্ষমতার চর্চার সুযোগটা, জনগণের মানবাধিকার রক্ষার যে অঙ্গীকার এই সংবিধানে আছে, সেই সংবিধান নিজেই আর সেটা রক্ষা করছে না। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলার কথা, যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি আমরা ক্ষমতায়ন করেছি বা স্বাধীনতা দিয়েছি, কিন্তু কখন স্বাধীনতা দিয়েছি? যখন এটা দলীয়করণ সম্পন্ন হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন, প্রতিটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে এবং তাদেরকে যে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে, যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা কিন্তু মানুষের অধিকার রক্ষার জন্য ব্যবহৃত হয়নি। অধিকাংশ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেগুলো মানুষের অধিকার রক্ষা না করে বরং মানুষের অধিকার হরণের জন্য ব্যবহৃত, অস্ত্র হিসাবে ব্যবহৃত। Weaponization of these institutions এবং their independence, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা তৈরি করেছে এবং এই weaponization-টা আমাদের ঠেকানো দরকার, জরুরিভাবে দরকার। প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধান যে নিয়ে আলোচনাগুলো হচ্ছে, যে ত্রুটিগুলোর কথা আলোচনা হচ্ছে, এই ত্রুটিগুলো দূর করতে হবে। দূর করার উপায়, দূর করার প্রধান উপায় আমার মতে, আমি মনে করি
নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার। নাগরিকের ক্ষমতায়ন হয় নাই, আমাদের এই সংবিধানে নাগরিকদের ক্ষমতায়ন নেই। নাগরিকদের ক্ষমতায়ন কিভাবে থাকা দরকার? নাগরিকদের ক্ষমতায়ন থাকা দরকার যেন আমি আমার এমপিকে তার অপরাধের জন্য কোনো যদি অপরাধ তিনি করে থাকে, যদি কোনো নৈতিক তার স্মরণ করে থাকে, তাহলে তাকে যাতে আমি রিকল করতে পারি। রিকল করার প্রভিশন থাকতে হবে। ব্রিটেনে একজন এমপি শুধুমাত্র ড্রাইভিং অফেন্সের জন্য গাড়ি চালানোর সময় স্পিডিং করেছিলেন এবং তারপরে সেটা মিথ্যা বলেছিলেন পুলিশের কাছে যে না আমি স্পিডিং করি নাই, আমি স্পিডের লিমিটের মধ্যেই ছিলাম। পরে সমস্ত তদন্ত করে দেখা গেল যে সে আসলেই অপরাধ, এবং সেই অপরাধের পরে শুধুমাত্র ওই অপরাধের কারণে তাকে রিকল করার জন্য তার সংসদের এলাকার 10% ভোটার আবেদন করলেন, এবং আবেদন করার পরে সেখানে উপনির্বাচন তাকে উপনির্বাচনে আবার দাঁড়াতে হয়েছে এবং সে পরাজিত হয়েছে। এইরকম রিকল করার প্রভিশন দরকার। আমাদের সংসদ সদস্যদের জবাবদিহির ব্যবস্থাটা থাকতে হবে। এই জবাবদিহির ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তাদের প্রজা হয়েই থাকবো, এবং এমপিরা তাদের কনস্টিটিউয়েন্সিতে এক একটা মানে কি বলবো এটা ছোট ছোট রাজ্য তৈরি করে রাখবে। সুতরাং সেটা বন্ধের জন্য জনতার ক্ষমতায়ন, নাগরিকদের ক্ষমতায়নের আরো কি কি উপায় আছে সেগুলো আমাদের দেখতে হবে, কিন্তু নাগরিকদের ক্ষমতায়ন বাড়ানোর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না হলে, যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি, চর্চা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো কিছুই কাজ করবে না। কারণ যে আইন বা যে সংসদ বা যে ক্ষমতার কাঠামো গড়ে তোলা হবে, সেই ক্ষমতার কাঠামোতে ক্ষমতা চর্চা করবেন কারা? মূল ক্ষমতা তো চর্চা করবেন রাজনৈতিকরা। সুতরাং রাজনৈতিক দলগুলোতে সংস্কারের প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর চর্চা, চরিত্র বদলের প্রয়োজন আমাদেরকে মানতে হবে, এবং সেটা রাজনৈতিক দলগুলোকে করার জন্য আমাদের চাপ দিতে হবে, এবং সেই রাজনৈতিক দলগুলোর পরিবর্তন যদি সম্ভব হয় তাহলে অনেক পরিবর্তনই সম্ভব হবে। সংসদে আমরা জানি যে নানা ধরনের অভিযোগ অনেকের বিরুদ্ধে, সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠে, মন্ত্রীদের বিরুদ্ধে ওঠে, কিন্তু সেগুলোর তদন্ত হয় না, সেগুলোর কোনো বিচার হয় না। কেন বিচার হয় না? কারণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ তারা হলো ক্ষমতার অধিকারী, তাদের জবাবদিহি করার কোনো জায়গা নেই। সেখানে নাগরিকদের ভূমিকার রাখার ব্যবস্থা থাকে না। ব্রিটিশ পার্লামেন্টে আপনার স্ট্যান্ডার্ডস কমিশনার আছেন, যে স্ট্যান্ডার্ডস কমিশনার এমপিদের নির্বাচিত না, কিংবা সরকারের গঠিত সরকারের অ্যাপয়েন্টেড স্ট্যান্ডার্ড কমিশনার নয়, স্ট্যান্ডার্ড কমিশনার নিয়োগের একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেরকম একটা প্রক্রিয়া আমাদের চিন্তা করতে হবে। আমাদের এখানে কথা ছিল যে ন্যায়পাল হবে, ন্যায়পালরা সংসদ সদস্যদের উপর ভূমিকা রাখতে পারবেন কিনা সেটা নির্ধারণের প্রশ্ন আছে, এবং সেই বিষয়গুলো আমাদেরকে ভেবে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ জবাবদিহির ব্যবস্থায় ন্যায়পাল শুধুমাত্র ন্যায়পাল থাকলেই হবে না, এবং এই ন্যায়পাল ছাড়াও অন্য কোনো ভাবে নাগরিকরা সেখানে ভূমিকা রাখতে পারেন কিনা, একেবারেই সাধারণ নাগরিক, এখানে দলীয় কোনো প্রতিনিধিত্ব নয়, দলের লোকরা, সেরকম ব্যবস্থা থাকা দরকার। 70 অনুচ্ছেদ এটা অবশ্যই তুলে দিতে হবে। 70 অনুচ্ছেদে শুধুমাত্র আস্থা ভোট ছাড়া অন্য সমস্ত কিছু প্রশ্ন, এমনকি ফাইন্যান্স বিলের প্রশ্ন, আপনার স্বাধীনতা থাকতে হবে, এমপিকে স্বাধীনভাবে করতে হবে। কারণ এমপি প্রধানত তার কনস্টিটিউয়েন্টদের স্বার্থ রক্ষার জন্য সেখানে প্রেরিত, দলের স্বার্থ রক্ষার জন্য নয়, প্রধানমন্ত্রীর স্বার্থ রক্ষার জন্য নয়। সুতরাং কনস্টিটিউয়েন্টদের ফাইন্যান্সিয়াল নিডস, এটার প্রতিফলন যদি কোনো বাজেট প্রস্তাবে না থেকে থাকে, কোনো রাজনৈতিক দলের প্রস্তাবে না থেকে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকারটা থাকতে হবে। আপনার সরকারের স্থিতিশীলতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কনস্টিটিউয়েন্টদের, যারা ভোট দিয়ে পাঠাচ্ছে সংসদ সদস্যকে, সেই সংসদ সদস্যদের পেছনের মানে সেই ভোটারদের অধিকার, নাগরিকদের অধিকার, তাদের প্রায়োরিটি সবার উপরে জায়গা দিতে হবে। 70 অনুচ্ছেদ তুলে দিলে কি হবে? সরকার অস্থিতিশীল হবে? হোক না, সরকার অস্থিতিশীল হলে কি আসে যায়? পুনর্নির্বাচন হবে, উপনির্বাচন হবে, সংসদ সদস্যদের
যে সংখ্যার হিসাব নিকাশে একটু ওলটপালট হবে, কিন্তু ওলটপালট হলেও তো সরকারের স্থায়িত্ব বাড়ানো যায় যদি রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকে। ওই ব্রিটেনে যে প্রধানমন্ত্রী একই দলের 5 বার পরিবর্তন হলেন, কিভাবে হলেন? দলের মধ্যে গণতন্ত্রের কারণেই হলেন, দেশে নির্বাচন করতে হয়নি। আবার আরো একটা ব্যবস্থা করা হয় যে, যেমন ধরুন আমি দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না, কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে, সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে, এমনকি অন্য দলেও যোগ দিতে পারে। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে হ্যাঁ, অন্য দলে যোগ দেওয়া, তখন যে টাকা পয়সার লেনদেন হবে, হর্স ট্রেডিংটা হবে। হর্স ট্রেডিং বন্ধের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি সে অন্য কোনো দলে জয়েন করতে চায় তাহলে তাকে পুনর্নির্বাচন করে আসতে হবে, উপনির্বাচনের ব্যবস্থা। অর্থাৎ সত্য অনুচ্ছেদ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে শুধুমাত্র আস্থা ভোট ছাড়া আর কোনো কারণেই সংসদ সদস্যের অধিকার, বিশেষ করে তাদের কনস্টিটিউয়েন্টের স্বার্থ রক্ষার অধিকার, এটাকে বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না বা সেটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। সংবিধান নিয়ে আরো অনেকগুলো আলাপ আলোচনা হয়েছে, সময় সংক্ষিপ্ত, সুতরাং আমি আলোচনা বেশি বাড়াবো না। শুধু একটা কথা এখানে বলতে চাই যে আমরা এখানে যতগুলো পরিবর্তন, সাংবিধানিক পরিবর্তন এনেছি গণতন্ত্রের পক্ষে এ পর্যন্ত বাংলাদেশে, সবগুলোই এসেছে কিন্তু রাজনৈতিক সমঝোতা। সেই রাজনৈতিক সমঝোতা কেন হবে না? অবশ্যই সম্ভব রাজনৈতিক সমঝোতা। এই রাজনৈতিক সমঝোতার জন্য কাউকে একটা উদ্যোগ নিয়ে বসাতে হবে, সব দল, সব পক্ষকে এক জায়গায় বসাতে হবে, বসিয়ে 5 দিন 7 দিন একটানা আলোচনা হতে পারে। পাকিস্তান আমলেও সর্বদলীয় কনফারেন্স করে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। আমরা 91-তে যে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে যে সমাধান নিয়েছিলাম, সেই সমাধান কিভাবে হয়েছে? 5 দল, 7 দল, 15 দল তাদের আলোচনার মাধ্যমেই হয়েছে। সে আলোচনা প্রকাশ্যে হয়নি, অপ্রকাশ্যে হয়েছে, কিন্তু হয়েছে, এবং তাদের সমঝোতার মাধ্যমেই হয়েছে। দেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা যে প্রতিষ্ঠিত হলো, সেটাও হয়েছে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। সেখানে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এক টেবিলে বসে আলোচনা করেছে, তাহলে সমঝোতা হবে না কেন? প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সমঝোতার একটা উদ্যোগ থাকতে হবে, এবং সেই রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে যে নতুন সংবিধান হবে না সংবিধানটা সংশোধনী বলেই সেই সংশোধনীতে কাজ হবে। আমি আশা করব যে সব পক্ষকে এক টেবিলে বসানোর উদ্যোগ এই সরকার নিতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি